দেবো না। কি হয়েছে? দেবো না ফোন, দেবো না, দেবো না। আমার ফোন দে। তোরা এরকম করিস না। মা বলো ওকে ফোনটা দিতে। দিয়ে দে। খুশি তো? জানিস না তুই? না জানিস না? স্যার, জানি না স্যার। স্যার, সত্যি জানিস না বলছি, তুই, জানি হ্যাঁ? না আমি। কি হয়েছে ম্যাডাম? রক্তের দাগ কেন? যাও স্যারকে ডেকে আনো। এই রক্ত কোত্থেকে এলো? কি করেছেন? এই ছুরিটা ওনার হাত থেকে নাও। আমাকে ফাঁসি দিয়ে দিন। আমি আমার ছেলেকে খুন করেছি। আমাকে ফাঁসি দিয়ে দিন আপনারা। দাদা, চৌধুরী বাবু যখন মায়ার সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন, মায়া তখন থেকে আমার মনে স্থান নিয়েছে। আর এমনিতেই ওকে দেখলেই ভালো লাগে। গগন প্রাইভেট ব্যাংকে চাকরি করে। আপনাদের এক্ষেত্রে কোনো আপত্তি নেই তো? আরে না না দিদি, আমার কোনো আপত্তি নেই। তবে একবার যদি আপনি গগনের কাছে জেনে নেন যে ওর কি মায়াকে পছন্দ। কি রে বাবা, মায়াকে পছন্দ? মা ওই তাহলে পাকা কথা বলি। দিদি, সম্বন্ধটা পাকা হবার আগে কিছু দেনা পাওনার কথা, মানে বলতে চাইছি যে আপনাদের কোনো ডিমান্ড থাকলে আমাকে বলে দিন। না না দাদা, আমাদের কোনো ডিমান্ড নেই। আর এমনিতেই এইসব পণ প্রথায় আমি বিশ্বাস করি না। আর এমনিতেও আমরা আমাদের মেয়ের বিয়ের জন্য যে ছেলেটিকে দেখেছি, ওরও কোনো ডিমান্ড নেই। আর ও পণ প্রথায় বিশ্বাস করে না। তাহলে দাদা, আমরা কি করে পণ নিতে পারি বলুন? এ তো খুব ভালো কথা দিদি। দাদা, মায়া কেন চলে গেল? একটু বসুন আপনারা, আপনারা কিছু মুখে দিন, আমি আসছি। মা হ্যাঁ, জানি না কেন। মা ছাড়া মেয়ে তো, হয়তো কোনো কথা বলতে চায়। মায়া, কি ধরনের অসভ্যতামি এটা? এইভাবে উঠে চলে এলে তুমি? বাবা, উনি তোমাকে ইনসাল্ট করছেন। তুমি কত ভালোবেসে ওনাদের ডিমান্ড জানতে চাইলে, আর উনি তোমাকে না করে দিলেন। মারে, এটা কোনো ব্যাপার না। দেখ, তুই একটু ঠান্ডা হতো, অ্যাডজাস্ট করতে শেখ। আয়, চল আমার সঙ্গে, মুখে একটু হাসি রেখে। ওনারা যে কি সব ভাবছেন, চল আমার সঙ্গে, আয়, চল। দাদা, কিছু বলতে চাইছে ও? কিচ্ছু হয়নি, শুধু আপনাকে দেখে ওর মায়ের কথা মনে পড়ে গেছে। মায়ার মা একেবারেই আপনার মতো ছিল। দেখো মা, আমিও তোমার মায়ের মতোই হই, আর তুমি আমার মেয়ের মতো। এই সম্পর্কের খাতিরেই যদি আপনাদের খারাপ না লাগে তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো না। আসলে মা, ছেলেরা যদি পণ না নেয়, তার মানে ছেলের মধ্যে নিশ্চয়ই প্রবলেম আছে। না না, আমি বলছি না, সমাজ এরকম বলে। মা দেখো, সমাজ কি বলছে আর না বলছে আমার কিচ্ছু যায় আসে না, তুমি চিন্তা করো না। কিন্তু মা, তাতে আমার যায় আসে। কাল যদি আমার স্বামীর নামে কেউ উল্টোপাল্টা কোনো কথা বলে, তাহলে আমার ভালো লাগবে না। আর তাছাড়াও আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর এই সব কিছুই, এত বড় প্রপার্টি, সব তো আমারই, তাই না বাবা?
হ্যাঁ মা, কেন না? যা কিছু আছে সবই তো তোর। আর মা, শুধুমাত্র আপনাকেই কোনো পণ দেওয়া হচ্ছে না, আমিও তো অনেক কিছু পাচ্ছি। আমার তো মা নেই, তাই আপনার রূপে আমি আমার মাকেই পাবো। হ্যাঁ মা, নিশ্চয়ই। আজ থেকে তুমি আমার দ্বিতীয় মেয়ে। যেমন আমার মেয়ে নিশা, সেই রকমই তুমি আরেকজন। আসলে মায়া একটু সংবেদনশীল, ছোট ছোট কথাগুলো নিজের মনের মধ্যে নিয়ে নেয়। দিদি, আপনার কাছে এটুকুই প্রার্থনা, আপনি ওর একটু খেয়াল রাখবেন। দাদা, আপনি একদম চিন্তা করবেন না। আজ থেকে মায়া আমার মেয়ে হলো। তুই শুধু শুধু চিন্তা করছিস, সব ঠিক হয়ে যাবে। মা, আমার তো মনে হয় কোনো গড়বড় আছে। এ, এরকম করিস না তো। তুইও না। আর এরকম কিচ্ছুই নয়। আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওদের বাড়িটা দেখেছো কত বড়? মা, আমার মনে হয় না মায়া আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। বাবা, আমাদের সমাজের নিয়ম আছে যে মেয়েরা সবসময় নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে। জানিস কেন? কারণ ভগবান মেয়েদের শক্তি দিয়েছেন অ্যাডজাস্ট করার জন্য। মায়াও করে নেবে। আমার তো মনে হয় দাদা ভয় পেয়েছে, ভাবছে হয়তো যদি তোমার থেকে দাদাকে আলাদা করে দেয় আর বৌদি দাদাকে নিয়ে গিয়ে যদি ঘর জামাই বানিয়ে রাখে। না রে মা, যত সংসার ভাঙে না, সেটা বউদের জন্য নয়। ছেলেরা যতক্ষণ চাইবে না, সে তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে পারে না। সমাজে সবাই বলে যে বউয়ের দোষ, কিন্তু সেটা সবসময় সত্যি নয়। দেখ রে মা, বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। তুই এই সম্বন্ধতে খুশি তো? হ্যাঁ বাবা। দেখ মা, নতুন পরিবার, নতুন লোকজন, একে অন্যের সঙ্গে তালমিল করতে একটু সময় লাগে। সেই জন্য বারবার বোঝাচ্ছি আমি, নিজের রাগের ওপর একটু কন্ট্রোল করতে শুরু কর। যদি ওখানে কেউ কিছু বলে দেয়, নিজের মনের মধ্যে নিবি না সেটা। বাবা, খারাপ লাগলে তো রাগ হবেই, তাই না? ঠিক আছে, যদি তুমি বলো তো আমি চেষ্টা করব। এটাই শুনতে চাইছিলাম আমি তোর মুখ থেকে। আমার সোনা মা, আমার সব কথা বোঝে। আরে দাদা, আমি তো তোমাদেরকে এভাবে ঢুকতে দেব না। খুব ভালো করে রুমটা সাজিয়েছি, কম করে অন্তত 1000 টাকা তো লাগবেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এমনিতেই বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, এখন 500 দিয়ে কাজ চালা। এটা কি 500? আরে এটাই অনেক, রাখ। আরে তুমি এমন দিনে কিপটেমি করছো, দাও। বৌদি হলে তোমার মতন হোক। এবার চলো। খুশি তো? এবার যেতে দে। যাই এবার। সরি, আসলে ওই আমাদের ঘরটা একটু ছোট। তোমার মনে আমার জন্য জায়গা আছে তো? আমি থাকতে পারবো। কি হলো, কিছু কিছু দরকার তোমার? অ্যাকচুয়ালি বাথরুমটা কোথায়? সেটা তো বাইরে, হলের ওখানে। আমাদের ঘরে বাথরুম নেই? না, এমনিতেই আমাদের বাড়িতে আছে 2টো বাথরুম, একটা হলের সাইডে আর একটা ওপরে। তুমি টেনশন নিও না, যদি তোমার অসুবিধা হয় তাহলে রুমের মধ্যেই বানিয়ে দেব। দেখো গগন, আসলে আমার না কমন বাথরুম ইউজ করার অভ্যাস নেই। যদি আমি হলেরটা ইউজ করি তো প্লিজ ওটা যেন আর কেউ ইউজ না করে। মা আর নিশার সাথে তুমি কথা বলে নিও, কারণ যদি আমি কথা বলি তাহলে ওদের খারাপ লাগতে পারে। না না, তুমি
তুমি কিছু বলো না, কষ্ট পাবে মা আসলে। আমি কথা বলছি। হ্যাঁ, দাদা, দাদা, শোন না, তুই একটা কাজ কর, উপরের বাথরুমটা ইউজ কর, এটা ইউজ করিস না। কেন, কি হয়েছে? আরে নিশা, তুই তো জানিস মায়া কত বড় বাড়ির মেয়ে, ও কখনো কমন বাথরুম ইউজই করেনি। তাই আমি ভাবলাম যে ওই আজকে থেকে এই বাথরুমটা ইউজ করবে। তার মানে মাও এই বাথরুম ইউজ করবে না, তাই তো? হ্যাঁ, ওই মাও ইউজ করবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কথা বলছি বৌদির সাথে। নিশা, দাদা, তুমি তো খুব ভালো করে জানো মায়ের পায়ে ব্যথা, মা কি করে সিঁড়ির উপর থেকে বারবার উঠবে। প্রণাম মা। ভালো থেকো। আরে আমি তো বললাম যে আমি ম্যানেজ করে নেব। আর এটা লক কেন করেছো? তুমি একটা কাজ করো, বাথরুমটা লক করে আমাকে চাবি দিয়ে দিও। না না মায়া, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। নিশা, আমার ওপরের বাথরুমে যেতে কোনো অসুবিধা হবে না। এটা তো ভালোই হলো, ওঠানামা করলে আমার হাঁটু ব্যথাটা কমে যাবে, এক্সারসাইজও হবে। চল, তুই আমার সাথে চল, আয়। নিয়ে যান ওকে, আমার থেকে পৌঁছেছে। ওকে এত মারুন, হাড়গোড় একেবারে ভেঙে দিন। আমার গায়ে হাত তুলেছে। স্যার, ও আমাকে ফাঁসাচ্ছে স্যার, আমি কিন্তু কিচ্ছু করিনি। নিয়ে যান। চল থানায় চল, তারপরে দেখছি। এই গাড়িতে তোলো। ছোট লোক আমার কাছে পৌঁছেছে। সীমাদি, সীমাদি, ওদের বাড়িতে এসব কি হচ্ছে? গুপ্তাবাবুর ছেলের সাথে গুপ্তাবাবুর বৌমার ঝামেলা হয়েছে। বৌমা খুব চালাক, বাড়িটা নিজের নামে করাতে চায়, পণ নেওয়ার মিথ্যে অভিযোগ করেছে। শাশুড়ি যদি কিছু বলে তাহলে পুলিশ ডেকে আনে। কিন্তু ওনার বাড়িতে তো সবাই খুব ভালো। দিনকাল খুব খারাপ। বৌমা যদি পুলিশে অভিযোগ করে, পুলিশ সঙ্গে সঙ্গেই স্বামীকে আর শ্বশুরবাড়ির লোকেদের জেলে ভরে দেয়। গগনের প্রতিবেশী গুপ্তা পরিবারের বৌমার তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই অত্যাচারের ঘটনা কোনো নতুন কিছু নয়। দেশের বিভিন্ন শহরে এবং গ্রামে পণ চাওয়ার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সময় হয়েছে এই বিষয় নিয়ে আইনে পরিবর্তন করা হোক এবং তা সংশোধন করা হোক, যাতে এরকম মিথ্যে অভিযোগ যারা করছে তারা ভবিষ্যতে এরকম অভিযোগ আর না করতে পারে। দেখুন কিভাবে আনন্দে আর সুখে থাকা একটা পরিবার কিভাবে একটা মিথ্যে অভিযোগের শিকার হলো। ये देखिए, बातें करने में दादी इतना व्यस्त हो गई कि झुमका यहीं छोड़ के चली गई। कोई बात नहीं, अब पता चल गया है ना कि ये झुमका इसी लड़की का है, बाद में लौटा देंगे। হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন পাঠিয়েছিলাম ইয়াররিং এর। একবার তুমি দেখে সিলেক্ট করে নিলে আমি নিয়ে নেব। दादी से झूठ कैसे बोलूं? नहीं नहीं नहीं, मैं आपको दादी जी से झूठ बोलने के लिए नहीं कह रही हूँ। मैं तो आपको कुछ ना बोलने के लिए कह रही हूँ। भाभी, मुझसे नहीं हो पाएगा ये। अगर दादी ने मुझसे कुछ पूछ लिया तो? देखिए, निशा? पिंकू के साथ पिक्चर जाने का নিশা, এক সেকেন্ড, হ্যাঁ, মা ডাকছে, আমি পরে কল ব্যাক করছি। বাই। মা এসব কি? এই টিভি চলছে, ফ্যান চলছে, ইলেকট্রিক চার্জ তো ফ্রিতে পাওয়া যায় না, তার জন্য টাকা দিতে হয়। মা, আমি তো এখানে ছিলামই না, বৌদি এখানে বসেছিল। দেখো মা, এখানে কেউ না থাকলে টিভি ফ্যান বন্ধ করে দেবে, ইলেকট্রিসিটি বিল বেড়ে যায়, আর তার জন্য আমাদের খরচটাও বেড়ে যায়। আর তুমি তো জানো সব জিনিসের দামও কত বেড়ে গেছে। পরিবারে এই সমস্ত চিন্তা ভাবনা করে চলতে হয়। আমার কথা তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ 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 মা, এরপর থেকে কথাটা মনে রাখবো। বৌদি, আরে এসো না ভেতরে। আপনি পার্সেল অর্ডার করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। এসে গেছে আপনার পার্সেল। কত হয়েছে? 12,000। ঠিক আছে, তুমি যাও, আমি আমার হাজবেন্ডকে বলে দেবো। ঠিক আছে। বৌদি, 12,000-এর কসমেটিক্স? এমন কি ধরনের কসমেটিক্স আনিয়েছো? ব্র্যান্ডেড না এগুলো, আমি ব্র্যান্ডেডই ইউজ করি, তো ব্র্যান্ডেড একটু দামি হয়। কিছু টাকা বাঁচানোর চেষ্টা করছিলে না তুমি? এই দেখো,
12,000 টাকার কসমেটিক্স। এবার বলো, এবার বলতে পারবে কিছু? চুপ কর। বৌদি, ওই আপনার হাজবেন্ডের কি জেল হয়েছে? অন্তত 6 মাসের আগে জামিন পাবে না। আমি তো ওর নামে পণ্যওয়ারে অভিযোগ করেছি। এবারে জেলের ঘানি টানলে তবেই বুঝবে। সত্যি কি উনি আপনার গায়ে হাত তুলেছিলেন? হ্যাঁ, তুলেছিল তো। আর যদি নাও তুলতো আমি পুলিশকে বলে দিতাম আমাকে মেরেছিল, পণ চেয়েছিল, তখন ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ির লোককে নিয়ে যেত। আমি যাই, এখন কাজ আছে, আসি। ঠিক আছে। বৌমা, আজ খাবারে? মা, যাই হোক একটু বানিয়ে নিন না। আচ্ছা বৌমা, চাবিটা দাও, বাথরুমটা খুলে লাইট বন্ধ করব। কোনো ব্যাপার না মা, আমি বন্ধ করে দেব। হ্যাঁ, আর তুমি তো জানো সব জিনিসের দামও কত বেড়ে গেছে। পরিবারে এই সমস্ত চিন্তা ভাবনা করে চলতে হয়। মায়া, আরে তুমি এখানে বসে আছো, আমি সারা জায়গা খুঁজে আসছি। মায়া, কি হয়েছে? কতটা ইনসাল্ট হয়েছে আমার। এত ছোট একটা ব্যাপারের জন্য তোমার মা আমাকে এত ইনসাল্ট করলো। এক মিনিট, শান্ত হও। আরে তুমি বলো কি হয়েছে? আমি আজ টিভি আর ফ্যানটা অন রেখে দিয়েছিলাম। ছোট্ট একটা ব্যাপারের জন্য তোমার মা এত ইনসাল্ট করলো, তাও আমার কাজের লোকের সামনে। আচ্ছা ঠিক আছে, কষ্ট পেও না, আমি কথা বলবো মায়ের সাথে, বোঝাবো মাকে। বোঝাবে? কিছু বোঝানোর নেই ওনাকে। এবার আমি আমার অপমানের বদলা নেব। বদলা? আরে তুমি কি কথা বলছো? মা হয় উনি আমার। তুমি আমার অপমানের বদলা নিতে পারবে না তো বলে দাও না। আমি একাই যথেষ্ট, সবকিছু করতে পারি। মনে আছে তো? মনে আছে তো গুপ্তবাবুর বউ পুলিশে কমপ্লেন করেছিল তো কি হয়েছিল? এবার আমিও পুলিশে যাব, কমপ্লেন করব। আচ্ছা ঠিক আছে শান্ত হও। পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি ব্যবস্থা করছি কিছু। গগন দাদা, তোমাদের যে রিংটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে নেবে। চলো আগে সবাই মিলে একসাথে বসে খাবার খাই। এসো চলো খাবার খাই, আসো। এসো বাবা, বসো বসো বাবা। আরে লাইটটা কে বন্ধ করলো? আমি বন্ধ করেছি। কিন্তু কেন? আরে নিশা, মা এটা বলেছিল না যে শুধু শুধু কারেন্টের অপচয় করতে নেই। কি গগন, ঠিক বললাম তো আমি? মা তুমি কি বলেছিলে মায়াকে? বাবা আমি বলছিলাম। আমি বলছি, আরে ও ভুল করে না আমি ফ্যান আর টিভি অন করে চলে গিয়েছিলাম। তো মা খুব ভালোবেসে আমায় বুঝিয়েছিল যে শুধু শুধু কারেন্টের অপচয় করতে নেই, তাই না মা? কবে থেকে এইসব কথা বলতে শুরু করেছো মা? এগুলো কি ফালতু কথা নয়? আর আমরা আমাদের বাড়ি ফ্যান টিভি চালাতে পারবো না? কত বিল আসতো? 5,000, 6,000। আরে বাবা, আমিই তো টাকা দিতাম, তোমাকে তো দিতে বলিনি। দাদা, তুমি এটা কি ব্যবহার করছো মায়ের সাথে, তাও আবার ধীরেজের সামনে? তুমি জানো না যে বৌদি 12,000 টাকার কসমেটিক্স অর্ডার করেছে, এখন লাইট বন্ধ করে কিছু টাকা বাঁচানোর কথা বলছে? বুঝতে পারছো না তুমি? খুব বড় বড় কথা বলছিস তাই না? কি বলছিস তুই এসব? সরি বল ওকে, সরি বল। সরি কিসের জন্য? সারাদিন বাড়ির মধ্যে বসে পায়ের উপর পা তুলে বসে থেকে ফোন ঘাঁটতে থাকে, মায়ের একটু হেল্প পর্যন্ত করে না, তারপরেও আমি সরি বলবো? নিশা, লিমিটের মধ্যে থাক। মাসিমা, আমি অন্য কোনো সময় আসবো। না না বাবা, তুমি খাবারটা খেয়ে যাও, আমি দিয়েছি। নীরাজ, তুমি কেন চলে যাবে? তুমি বসো, যাদের প্রবলেম হচ্ছে তারাই চলে যাবে। মায়া, মায়া,
মায়া, কিছু শুনতে চাই না আমি। তোমার বোন যদি আমার সামনে সে নাক খর দিয়ে ক্ষমা না চায় না, তাহলে ওর বিয়েটাও আমি কিছুতেই হতে দেব না। আর ওর হবু বরের এগেইনস্টে আমি মলেস্টেশনের কেস করে দেব, যে আমাদের বাড়িতে এসেও পণ চাইছিল, আমার সাথে অসভ্যতা করারও চেষ্টা করেছিল। খুব হালকাভাবে নিচ্ছ না তোমরা আমাকে? এবার দেখো তোমরা। ধীরেজ, সরি আজকে যা কিছু হয়েছে তার জন্য। কোনো ব্যাপার না। ঠিক আছে মাসিমা, আমি আসি। ভালো থেকো বাবা, ভালো থেকো। বাই। মা, এটা কি নাটক করলো বৌদি? তাও আবার ধীরজের সামনে। দাদা ঠিকই বলেছিল যে মায়া অ্যাডজাস্ট করতে পারবে না, আর দেখো সেটাই হলো আজকে। না রে নিশা, সেরকম কিছু নয়। আস্তে আস্তে ও বুঝবে, অ্যাডজাস্ট করে নেবে ও। নিশা, খুব ভুল করেছিস তুই আজকে। চল ভেতরে চল, আর বৌদিকে গিয়ে সরি বল। চল। আমি কিছুতেই বলবো না সরি। কেন সরি বলবি না তুই? চল। গগন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিভাবে বোনের সাথে কথা বলছিস? ছাড় ওকে, চল ভেতরে, অনেক রাত হয়ে গেছে। আরে তুই এখানে বসে আছিস? কারেন্ট চলে গেছে। যা গিয়ে দেখ, বৌমার হয়তো গরম লাগছে। বাবা, তুই কাঁদছিস? মা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। কাঁদিস না বাবা। তোমার আজকে এরকম মনে হয়নি তো যে আমি তোমাকে ইচ্ছা করে বকেছি? মা, মা আমি ফেঁসে গেছি মা। ওই মায়া আমাকে হুমকি দিয়েছে যে তোমাদের সবাইকে জেলে পাঠিয়ে দেবে। এবার আমিও পুলিশে যাব, কমপ্লেইন করব। তোমার বোন যদি আমার সামনে সে নাক খর দিয়ে ক্ষমা না চায় না, তাহলে ওর বিয়েটাও আমি কিছুতেই হতে দেব না। মা, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, আরো ছোট ছোট কথাতেই বড্ড রাগ দেখায়। বলে যে এই সব কিছুতে আমার বদলা চাই। আমি তোমাদের সবাইকে এভাবে এরকম কষ্টে দেখতে পারবো না আমি মা। আর বলে জেলে পাঠিয়ে দেবে। মা, ওর বাবা প্রথম থেকেই জানতো যে ও একটুতেই রেগে যায়, তাই জন্য এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। আরে না না বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। ওর বাবা বলেছিল না যে ও ছোটখাটো ব্যাপার নিয়ে এরকম করে। আর বাবা, এরকম ধরনের মেয়েকে বোঝানোর পদ্ধতিটা আলাদা হয়। ওকে আমি বোঝাবো বাবা। ও আমাকে মা বলে ডেকেছে, আমি ওকে বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। তুইও তো আমাকে আগে বলতে পারতিস। আমি কাল ওর সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে বাবা। চল ওঠ, চল ভেতরে চল। আমি সোহেল ইলিয়াসি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে চলুন শুরু করি। যখন আমরা দেশের কোনো না কোনো মহিলার সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন আমরা প্রত্যেকেই আমাদের দেশের এই আইনের প্রতি সর্বদা ভরসা রাখি এবং তাতে বিশ্বাস করি। আমরা সবসময় এটা চাই, পণ প্রথাকে বন্ধ করাই হলো আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই কারণের জন্যেই আইনে 498 ধারাকে যুক্ত করে নতুন আইন তৈরি করা হয়েছে, যাতে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার বন্ধ করা যায়। আজকের গল্প এমন একজন অত্যাচারিত মহিলার, যিনি নিজেই এই আইনের সুযোগ নিয়েছিলেন, যে আইনকে মহিলাদের সুরক্ষার জন্যই বানানো হয়েছিল। দাদা, আপনি ওকে বোঝান। মায়া, তুমি তো মা বলে ডাকতে, তাহলে কি হলো এত রাগ? এটা তুমি ঠিক করনি। বাবা, আসলে আমি আগে তুমি আমার কথা শোনো। আমি জানি এবং বুঝিও বাড়ির লোকের কিছু কথায় রাগ হতে পারে, অশান্তিও হতে পারে। তাদেরকে তুমি দুটো কথা শোনাতে পারো, কিন্তু এটা কি তুমি ওনাদের পুলিশের ভয় দেখাচ্ছ? এসব কি? বাবা, আমাকে ক্ষমা করে দাও। এরপর আর এরকম কিছু হবে না। আমায় ক্ষমা করে দিন মা, এরপর আর এরকম হবে না। না না মা, কোনো ব্যাপার না।
তুমি তো খুব বোঝদার মেয়ে। দেখলি তোরই মাথাটা খারাপ। দেখলি তো সব ঠিক হয়ে গেল। মায়াও সব বুঝেছে, দাদা ওকে বোঝালেন আর ও সব মেনে নিল। দিদি, আপনি চিন্তা করবেন না, মায়ার তরফ থেকে আপনাদের প্রতি আর কোনো অভিযোগ নেই। না স্যার, এরকম কিছুই নয়। উনি কমপ্লেন করেছেন আপনারা ওনাকে টর্চার করেন, ওনার কাছ থেকে পণ চান, ওনাকে মারধর করেন। না না স্যার, এরকম কিছুই নয়। মায়া, মায়া প্লিজ ওনাকে বলে দাও যে এই সব কিছু বলে আমরা তোমাকে বিরক্ত করি না। না না স্যার, এরা ভীষণ জ্বালাতন করে আমাকে, এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছিল এরা আমাকে। আমার বাবা না অনেক পণ দিয়েছে এদের, কিন্তু তারপরেও এরা পণ চাইতেই থাকে। আজ তো এরা আমার বাবাকে ডেকে পাঠিয়ে বাবার সামনে আমাকে ইনসাল্ট করেছে, আর আমার বাবাকেও। স্যার, তোমাদের সবাইকে জেলে ঢোকাবো যদি আবার ওকে তুমি টর্চার করো। বলুন ম্যাডাম, কি করব? সব কটাকে ঢুকিয়ে দেব? না না স্যার, বাস শুধু এইটুকু বলুন ওদের যে আমার কাছে যেন ক্ষমা চায়, তাও সেটা কান ধরে। এই ক্ষমা চাও। স্যার, ক্ষমা চাইতে হবে তো? তোমার কাছে ক্ষমা চাইতে হবে তো? আমি কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি না, শুধু তোমার মা আর তোমার বোন। ক্ষমা চান? আপনাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। না মা, না। তুমিও। মায়া, যদি ভুল করে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এবারের জন্য ক্ষমা করে দিচ্ছি, কিন্তু পরের বার আর কোনো সুযোগ পাবেন না। কারণ পরের বার যদি আবার রিপোর্ট আসে তাহলে ক্ষমা চাওয়ার আর সুযোগ পাবেন না, সোজা জেলে ঢুকিয়ে দেব। মায়া, যখন আমাদের সকালে কথা হয়েছিল তখন তো সব ক্লিয়ার হয়ে গেছিল, তাহলে এসব করার কি দরকার ছিল? সকালে কিচ্ছু ঠিক হয়নি, উল্টে অন্যায় হয়েছে। আমার বাবাকে ডেকে পাঠিয়েছো, বাবার সামনে আমাকে ইনসাল্ট করেছো তোমরা, আমাকে বাজে মেয়ে বানিয়েছো ওনার সামনে। এসব কিছু আমি সহ্য করতে পারবো না। আমার বাবা তোমাকে বলেছিল না বিয়ের আগে যে আমার মেয়ে একটু সেনসিটিভ? তখন বুঝতে পারোনি না তোমরা? এবার যদি কিছু অন্যায় হয় না আমার সাথে, তাহলে আমি ছাড়বো না তোমাদের কাউকে। আমাদের সংস্থা এই ধরনের কেস অনেক আসে, বিভিন্ন রকমের কেস আমরা হ্যান্ডেল করি। যে সমস্ত মহিলারা পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যায় ভোগেন তারা খুব আনরিজনেবল হয়, তারা পাগলের মতন বিহেভ করেন আর বোথ অ্যাগ্রেসিভ এবং ভায়োলেন্ট হন। ওনাদের যেটা চাই মানে ওদের কথাই শুনতে হবে, ওদের হিসেবেই পৃথিবী চলবে। যদি আপনি ওদের কথা না শুনেন তাহলে তারা ঝগড়া করবে। ভাই, তুই তো লয়ার তাই না? তো তুই পণ নেওয়ার আইনের ব্যাপারে জানিস তো? হ্যাঁ জানি আমি, কিন্তু কি হয়েছে গগন? আসলে ভাই, আমার একটা বন্ধু আছে, ওর কিছুদিন আগে বিয়েও হয়েছে, আর ওর বউ না ওর আর ওর ফ্যামিলিকে পণ নেওয়ার মিথ্যে অপবাদ দিচ্ছে। তাহলে এবার ওরা কি করতে পারে? ভাই, এতে তো কিছুই করা যাবে না। কি ব্যাপার? কি নিয়ে কথা হচ্ছে? ভাই, এই হলো আমার ওয়াইফ হাই। মায়া, হ্যালো। আর ও হলো আমার বন্ধু রোহন। ও তো বিয়েতে আসতে পারেনি, তাই আজ এসছে দেখা করার জন্য। শুনেছি আমি আপনাদের কথা। আপনি উকিল না? হ্যাঁ। ওই আমাদের পাশে একটা ফ্যামিলি আছে গুপ্তবাবু, উনিও খুব ডিস্টার্বড। কেন? আরে ওনার বৌমা ওর হাজবেন্ডকে জেলে পাঠিয়ে দিয়েছে না, পণ আর মারপিটের চক্করে। বেচারা বুড়ো মা বাবা অনেক চিন্তিত যে ছেলেকে কি করে ছাড়াবে। বৌদি দেখুন, এটা 498A ধারার মামলা।
মানে কিছু তো উপায় আছে। একটাই রাস্তা আছে, আপনি ওনাদের বলুন যে বৌমাকে যাতে ভালো রাখে, আর বৌমা যা বলছে তা যেন শুনে নেয়, না হলে ছেলের সঙ্গে সঙ্গে তার বাবা মাকেও ও জেলে পাঠিয়ে দিতে পারে। নাও এবার, এখন তো কোনো রাস্তাও নেই, এখন তো শুধু এটাই করতে হবে যে ওরা যাতে ওদের বৌমাকে খুশি রাখে, ওর সব কথা মেনে নেয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কোনো রাস্তা নেই। এখানে বৌমার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। সেটা ঠিক হোক বা ভুল হোক, অত্যাচারী বৌমা যখন ভেবে নেয় সে যা খুশি তাই করবে, তখন তাকে কেউ আর থামাতে পারে না। যখন সে আইনের সাহায্য নিয়েই তার স্বার্থসিদ্ধি করার চেষ্টা করে, তখন তার ফল এটাই হয় যে সুরাটে পুলিশ আর আইন ব্যবস্থাও এই অত্যাচারী মহিলার হয়েই কথা বলে। ওই পরিবারটি এটাই ভাবছিল যে আইনের হাত থেকে আর এই সমস্যা থেকে কি করে তারা মুক্তি পাবে। মায়া, মায়া এসব কি করছো তুমি? নিশা, আরে তোমরা থেমে গেলে কেন? হাত চালাও না। আরে এত রাগ কেন করছো? আসলে কি বলতো, তোমার মায়ের না এই কারেন্ট, পাখা এইসবের বিল বাঁচাতে হবে, তো তাই জন্য আমি ফ্যান আর সবকিছু অফ করে এনার হাতেই পাখা ধরিয়ে দিয়ে এনার কাছ থেকেই হাওয়া খাচ্ছি। আর এই যে আমার নিশা ননদিনী, এর তো আমার কসমেটিক্স, পার্লার এইসবে খুব অসুবিধে হয়, তাই সবকিছু বন্ধ করে একে দিয়েই করিয়ে নিচ্ছি, যাতে পার্লারের খরচাটা বেঁচে যায়। ব্যাস, অনেক হয়ে গেছে তোমার। ওঠো ওখান থেকে, ওঠো। আরে চলো এখান থেকে। কি করছিস তুই? বাবা, তোমার ভয় করছে না যে আমি কি করতে পারি? তুমি যা করবে পরে দেখে নেব, কারণ তুমি এই বাড়িতে থাকার যোগ্য নও। তোমাকে তোমার বাবার কাছে রেখে আসছি, ওখানে গিয়ে যা করার করবে। চলো। ভেবে নাও। ভেবে নিয়েছি। গগন বাবা, আমার কথা শোনো। গগন বাবা, আমার না কথা আঙ্কেল, শোনো। অনেক হয়ে গেছে, আর কিচ্ছু শুনতে চাই না আমি। আপনার মেয়ের টর্চার আর সহ্য করতে পারছি না আমরা। ওকে আপনার কাছে রাখুন, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। এসব কি বলছো তুমি? আমি তোমার সামনে হাত জোড় করছি, ডিভোর্সের কথা না বলো বাবা, তুমি কেন হাত জোর করছো? তুই চুপ কর, এক্ষুনি ক্ষমা চেয়ে ওর সঙ্গে যাও। না বাবা, আমি যাব না। যতদিন ওর মা আর বোন ওর সাথে থাকবে আমি কিছুতেই যাব না। কি সব বলছো তুমি? আরে গগন বাবা, স্যার, স্যার, স্যার প্লিজ স্যার, আমার আমরা কথা শুনুন কিচ্ছু স্যার। করিনি। স্যার আপনি ওনাদের ছেড়ে দিন প্লিজ। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার স্ত্রী ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছে টর্চার আর পণ নেওয়ার, আমাদের নিয়ে যেতেই হবে। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি আপনার কাছে হাজির করছি। প্লিজ প্লিজ ওনাদের ছেড়ে দিন স্যার, ওনারা কিচ্ছু করেনি। আপনি আমাদের কাজ করতে দিন। মায়া, মায়া, মায়া তুমি পুলিশ স্টেশনে গিয়ে কি বলেছো? প্লিজ নিজের কমপ্লেন ফিরিয়ে নাও মায়া। স্যার, স্যার প্লিজ, স্যার, স্যার প্লিজ, স্যার। মায়া প্লিজ, মায়া। আমি বলেছিলাম না যে ভেবে নাও? তুমি ভেবে নিয়েছো, আমি করে দিলাম। দেখো, তোমার এগেইনস্টে কমপ্লেন করিনি আমি, কারণ তুমি আমাকে সাপোর্ট করেছিলে, কিন্তু তুমি এটাও তো ঠিক করোনি না, আমাকে আমার বাবার কাছে রেখে চলে এলে। সবার হয়ে আমি তোমার কাছে সরি বলছি, এই কমপ্লেনটা ফিরিয়ে নাও প্লিজ মায়া, একবার প্লিজ, লাস্ট চান্স মায়া। দেখো, এখন আর আমি কিছু করতে পারবো না, আর এখন আমি এই বাড়িতেই থাকবো। তোমার বউ না, যদি ডিভোর্সের ইচ্ছে হয়েও থাকে তো মনটা বদলে ফেলো। মায়া, মায়া, মায়া।
দাদা এখানেই দাঁড়ান, এখানেই দাঁড়ান। হ্যাঁ, আসো মা। মা, এভাবে মুখ লুকানোর কোনো দরকার নেই। তুমি কোনো ভুল কাজ করোনি। হ্যাঁ, আসো। এক সেকেন্ড, কোথায় ঢুকছেন আপনারা? কোর্টের অর্ডার আছে না যে বৌমার থেকে 200 মিটার দূরে থাকবে। এই বাড়িতে তো আমি থাকি, এত ছোট একটা বাড়ি, 200 মিটার তো এমনিই ফুরিয়ে যাবে। মায়া প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এনাদের ভেতরে আসতে দাও। শুধু আজকেরই দিনটা, আমি কালকে অন্য ব্যবস্থা করে নেব, প্লিজ। ঠিক আছে, মনে হচ্ছে এই জামানো তো রদ হয়ে যাবে। 200 মিটারের মধ্যে তো এসেই গেছে, পুলিশকে একটা ফোন করে দেবো না? 498-এ যখন কেস হয়, লোকজন অ্যারেস্ট হয়, তখন সোসাইটির লোক তাদেরকে পণ নিয়েছে বলে দোষ দেয়। লোকজন তাদের সঙ্গে ভালো করে কথা বলে না। যখন সে অফিসে জয়েন করে তখন সে বুঝতে পারে যে তার চাকরিটাই নেই। এই স্টিগমাটা অনেক লোক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। তার ফলে তারা এক্সট্রিম স্টেপ নিয়ে নেয়, নিজেদের প্রাণ নিয়ে নেয়, আত্মহত্যা করে। উনি কমপ্লেন করেছে আপনারা টর্চার করেন, ওনার কাছ থেকে পণ চান, ওনার গায়ে হাত তোলেন। আপনাদের সবাইকে আমি ঢুকিয়ে দেব আপনারা যদি আবার টর্চার করেন। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ স্যার, আপনি ওনাদের ছেড়ে দিন স্যার, ওনারা কিচ্ছু করেনি। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমি গগন চৌধুরী। আমার বউ আমার ফ্যামিলির বিরুদ্ধে মিথ্যে দোষারোপ করেছে। আসলে এটাই হলো যে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু এক মরণাপন্ন মানুষ কখনো মিথ্যে বলে না। সেই জন্যই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, না আমার মা, না আমার বোন, কেউ ওর কাছ থেকে কখনোই পণ চায়নি, না কখনো ওকে বিরক্ত করেছে, আর ওর গায়ে কখনো হাতও তোলেনি। যদি আপনারা আমার কথায় বিশ্বাস রাখেন, প্লিজ আমার মা আর আমার বোনকে সাহায্য করবেন। এবার আমি আমার জীবন শেষ করতে চলেছি। সরি মা। গগন, গগন, আরে বাবা তাড়াতাড়ি কর, কতক্ষণ স্নান করবি? অফিস যেতে দেরি হয়ে যাবে। গগন,
গগন, গগন, গগন, গগন, গগন, কেউ আছে এখানে? নিশা, দরজাটা খুলছে না। ডুপ্লিকেট চাবিটা, চাবি। গগন, গগন, কি করেছিস তুই? গগন, গগন, চোখ খোল বাবা। গগন, গগন, তুই কি করেছিস? সেটা কি করলি? কেন করলি বাবা? স্যার এই দেখুন। সেই জন্যই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, না আমার মা, না আমার বোন, কেউ ওর কাছ থেকে কখনোই পণ চায়নি, না কখনো ওকে বিরক্ত করেছে। আপনার ছেলে সুইসাইড করেছে তাই না? তাহলে আপনি কেন বলছেন যে ওকে আপনি মার্ডার করেছেন? সেই দিন যদি আমি আমার ছেলের কথাটা মেনে নিতাম, তাহলে আজ হয়তো ও মায়াকে বিয়ে করতো না, তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না। ইন্সপেক্টর সাহেব, আমি দোষী, আমি আমার ছেলেকে মেরেছি। ইন্সপেক্টর সাহেব, আপনি আমার ছেলেকে ন্যায় বিচার দিতে পারবেন? কারণ সব সময় ভুলটা ছেলেদের হয় না। আমার ছেলেকে আপনি ন্যায় বিচার দিয়ে দিন, আমি কৃতজ্ঞ থাকবো। আমার ছেলেটা। আপনারা সবাই এটা দেখতে পেলেন যে কিভাবে একটা সুখী পরিবার শেষ হয়ে গেল। আইনের সঠিক বিচার না পেয়ে একজন নির্দোষ মারা গেল। আমি মানছি যে পণ প্রথা আমাদের সমাজের একটা বড় অসুখ, এটাকে সতীদাহের মতো একেবারে সমাজ থেকে দূর করতে হবে। পণ প্রথা নিয়ে আমাদের আইনকে যে কোনোভাবেই হোক সংশোধন করতে হবে। যারা পণ চায় তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু যারা পণ চায় না, কিন্তু তাদের উপর যারা মিথ্যে দোষারোপ করে, তাদের যেন আইন কঠোরতম শাস্তি দেয়। মিথ্যে দোষারোপ করে আইনের অপব্যবহার করে কাউকে জেলে পাঠানো বা কাউকে খুন করে সুযোগ সন্ধানী মহিলারা যাতে কোনোভাবেই আইনের হাত থেকে বাঁচতে না পারে। যদি আপনাদের কারোর সঙ্গে এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ক্রাইম অ্যালার্ট। রিমেম্বার, আমাদের লক্ষ্য আপনাদের সাবধান করা। গুড বাই ফর নাও।